এটি 10 তারিখে অর্থাৎ 10ই আগস্ট জলপাইগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে কালনা স্টেশনে 7:32 ঠিক 3-4 মিনিট বাদেই কামরূপ এক্সপ্রেস এসে পৌঁছলো। আমার S9-এ এখন আমরা দুই ভাইরাই মিলে ছুটেছি জলপাইগুড়িতে যাব। আমাদের দাদা রয়েছে, দাদাকে দেখতে যাচ্ছি, বহুদিন বাদে আনতে যাচ্ছি। এখন আমরা ট্রেনের মধ্যে ঠিক আছে, আবার পরে কথা হবে। রাতের খাবার হিসাবে সঙ্গে ছিল বাড়ি থেকে নিয়ে যাওয়া ভাত, মাছের ঝোল এবং ডিমের ঝোল। দুজনেই স্কুল থেকে ফিরে সন্ধ্যার পরে ট্রেন ধরা, তাই সেভাবেই ভাত নিয়ে ওঠা। এটি সম্ভবত আজিমগঞ্জের থেকে এই ভদ্রলোক উঠলেন এবং উঠে ওনার মতো উনি বিছানাপত্র রেডি করে এই জায়গাতে সম্ভবত ইনি ট্রেনের রানিং মেনটেনেন্স স্টাফও হতে পারেন। আমি ব্যাপারটি ওনার সঙ্গে কথা বলিনি, কেননা উনিও খুব কম কথাবার্তা বলছিলেন। এরপর জঙ্গিপুর থেকে উনি খাবার কিনলেন। যাই হোক, আমরা চলেছি। সারা রাত একটিমাত্র সিটে দুজন অ্যাডজাস্ট করে চলতে থাকলাম। শিলিগুড়ির অর্থাৎ নিউ জলপাইগুড়ির আগে একটা স্টেশন, সেখানে ট্রেনটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলো। সকাল 8:45-তে জলপাইগুড়ি রোড স্টেশনে আমরা নেমে টোটো ধরলাম। এটা তার পরদিন আমরা বেরিয়ে পড়েছি। ওই দিন আমাদের দাদার যে সমস্ত কাজকর্ম আছে অফিসিয়াল সমস্ত সেরে উনি প্যাক করবেন আমাদের সঙ্গেই। রাতেই ট্রেন। এই ডান দিকেই হাইকোর্টের সার্কিট বেঞ্চের কাজ চলছে, ভবন নির্মাণের। এটি আমাদের কৃষ্ণ ভাই জানালেন। বেশ খানিকটা এই হাইওয়ে ধরে যাবার পর আমরা ময়নাগুড়ি ঢুকবো। এটি হলো ময়নাগুড়ি যাওয়ার আগে পড়ে। অবশ্যই জলপাইগুড়ি থেকে আরও উত্তরের দিকে যেতে গেলে যে ব্রিজটি পেরোতেই হবে বলতে গেলে, সেটা হলো তিস্তা ব্রিজ। সেই তিস্তা ব্রিজ ধরে আমরা চলেছি, ময়নাগুড়ি যাব। এবং আগে এই জায়গাটাতে খুব জ্যাম হতো এবং ঘন্টার পর ঘন্টা ভুগতে হতো। সমস্ত অফিস যাত্রীরা সমস্যায় পড়তেন, এটা জেনেছি। ওই দূর দিয়ে রেল ব্রিজ, ওটা দিয়ে একটা ডাউন ট্রেন আসছে। আমরা তিস্তা ব্রিজ পেরিয়ে বেশ কিছুটা যাবার পর ময়নাগুড়ি ঢোকার ঠিক আগে এটা ময়নাগুড়ি রেলগেট। সেই রেলগেটে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। পদাতিক এক্সপ্রেস পদাতিক এক্সপ্রেস যাচ্ছে। যাই হোক, এরপর দাদার অফিসে খুব সামান্য কিছুক্ষণ, এবং সেখান থেকে কাজ সেরে বেরিয়েই আমরা আবার ফিরতি পথে গাড়িতেই। বিকেলে ট্রেন ধরতে হবে, রান্নার প্রস্তুতি আছে।
ডাক্তার দেখাতে হবে, এইরকম একটা শিডিউলের মধ্যে আমরা চলছি। ফিরতি পথে আবার একটি লোকাল ট্রেনের জন্য বেশ কিছুক্ষণ আমরা জ্যামে আটকে থাকলাম। অতঃপর আমরা ময়নাগুড়ি সফর সেরে আবার সেই তিস্তা ব্রিজের কাছে ফিরে এলাম। এবারে তিস্তা ব্রিজ থেকে বাদিকে তাকালে দেখা যাচ্ছে হাই ভোল্টেজ ইলেকট্রিক যে সাপ্লাই লাইন, সেগুলি কিন্তু এই নদীর বুক চিরে গড়ে উঠেছে। একটা ব্রিজের মতোই সেগুলো কিন্তু এই তিস্তা, চওড়া তিস্তা নদীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নিয়ে যায়। এবার আমরা জলপাইগুড়ি শহরে ঢুকবো। তো ঢোকার আগেই আমরা যে তিস্তার বাঁধ, সেই বাঁধের দিকটা দিয়ে আমরা প্রবেশ করব, এরকমই রুট আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি। সেই সড়ক পথ ধরেই ফেরা। অবশেষে সেখান থেকে লেফট টার্ন নিয়ে আমরা একদম বাঁধ বরাবর তিস্তা নদীর পাড় ধরে চললাম। এই জায়গাটিও বেশ নজর কেড়েছে, তার কারণ একেবারেই শহর লাগোয়া একটা গ্রামীণ পরিবেশ। পাট চিকনো অবস্থায় দেখতে পেলাম, তবে পাটের সাইজটা অনেকটাই ছোট আমাদের দক্ষিণবঙ্গের পাটের। আমরা এখন আছি জলপাইগুড়ি শহর থেকে ঠিক পাশেই তিস্তার বাঁধের উপরে। এখানে একটা আড়াআড়ি বাঁধ, মূলত বাঁধ যেটি গেছে এই জলপাইগুড়ি শহরের পাশ দিয়ে এদিক থেকে সোজা তিস্তা বরাবর সেই জুবিলি পার্ক পর্যন্ত আমরা যেটা জানি, সেই বাঁধের থেকে এইদিকে তিস্তার দিকে একটা রাস্তা বেরিয়ে গেছে, একটু উঁচু বাঁধ। আমরা এখন সামনের দিকে সেই উঁচু বাঁধ কিছুটা দেখার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যতবারই এই জলপাইগুড়ি শহরে এসেছি, এখান থেকে কিন্তু এই তিস্তার পাড়ে না এলেই যেন দেখাটা ঠিক সম্পূর্ণ হয় না। তবে প্রতি বছরই আমি অন্তত একবার বা দুবার এদিকে আসি। তো সেখানে এসে যে জিনিসটি আমার সব থেকে ভালো লাগে সেটি হলো এখানকার আবহাওয়া এবং একই সাথে এখানকার প্রাকৃতিক পরিবেশ। এই যে উঁচু বাঁধ চলে গেছে, এই বাঁধের পাশ দিয়ে নানা জায়গায় নানা ধরনের বসতি আমরা দেখতে পাচ্ছি। এখানে একটি ছোট্ট বাড়ি, যদিও এখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলে যেটা জানলাম যে তিস্তা যখন বিপদ সীমার উপর দিয়ে বয়ে যায় তখন কিন্তু এই সমস্ত এলাকাগুলি প্লাবিত হয়ে পড়ে। তো সেই তিস্তার পাড়ের যে সমস্ত জায়গাগুলি আমরা একটু দেখব। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি হলো সেই তিস্তার আর একটি আড়াআড়ি বাঁধ। অ্যাকচুয়ালি এই বাঁধগুলো দিয়ে যে সুবিধাটা হয়েছে সেটা হলো খুব বড় ধরনের বর্ষণ, বন্যা বা নদী ছাপিয়ে না গেলে কিন্তু এখানে বন্যা সাধারণত হয় না। তবে আমি বহুদিন আগে একবার শুনেছিলাম যে বিপদ সীমার উপর দিয়ে বইছে তিস্তা। তো এই জায়গাটায় এসে সেটাই দেখতে পাচ্ছি যে এত উঁচু বাঁধ দেওয়া সত্ত্বেও এখানে কিন্তু মাঝে মাঝেই বন্যা হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে একটি, ঠিক আমরা যেরকম বাঁধের উপরে দাঁড়িয়ে আছি ঠিক এইরকমই একটি বাঁধ। মন ভরে যাওয়ার মতো প্রাকৃতিক দৃশ্য আমরা সত্যিই উপভোগ করছি। আজকে সারাদিন ঘুরেছি এখানে, তার মধ্যে বেশিরভাগ সময় গাড়িতেই কাটাতে হয়েছে, কিন্তু
এখন গাড়ি থেকে নেমে একটু যে দেখার সুযোগ পাচ্ছি এটাতেই অনেক ভালো লাগছে, এবং আমি কিছুটা চেষ্টা করছি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য। আমরা এখন উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ির নিকটবর্তী তিস্তা নদীর ঠিক পাশ দিয়ে একটা বাঁধ বরাবর এসে সেই মূল বাঁধ থেকে সত্যি এখান থেকে সমগ্র যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর। এই যে হাই এক্সটেনশন তারের যে ইলেকট্রিক সাপ্লাইটা সেটা এখান থেকে বেরিয়ে সোজা তিস্তাকে পেরিয়ে গেছে। এরকম একাধিক পাওয়ার লাইন আমরা এক্সটেনশন লাইনকে দেখতে পাচ্ছি। যে নদীর চরটাকে এবার দেখাবো। তিস্তা নদীর এটি হলো একেবারে জলপাইগুড়ির দিকের যে পাড়টা, সেই পাড়। এখান দিয়ে খুব ক্ষীণ ধারায় একটা তিস্তার জলের স্রোত বয়ে চলেছে, কিন্তু মূল যে তিস্তা নদীর যে জলস্রোত সেটি কিন্তু আরও অনেকটা দূরে, এবং ওই দূর দিয়ে যে আমরা সাদা সাদা অংশ দেখতে পাচ্ছি সম্ভবত ওটি মূল জলধারার অংশ। এবং এখান থেকে সত্যিই আমি একদম অবাক হয়ে যাচ্ছি যে এত বিস্তীর্ণ অঞ্চল যে কোনো নদীর চর হতে পারে, এবং যে চরে শুধুমাত্রই কাশ ফুলের যে গাছ বা কাশবন আমরা দেখতে পাচ্ছি, সেই কাশবন ওই দূরে একটি জায়গায় দেখতে পাচ্ছি যে মাছ ধরার চেষ্টায় কিছু মানুষ, আমরা যেটাকে গ্রামীণ বাংলায় ভ্যাসাল বলে থাকি, সেই ভ্যাসাল ওখানে সেট করে ঢেকি পদ্ধতিতে সেই ভ্যাসাল দিয়ে কিন্তু মাছ ধরা হচ্ছে। ওই দূরে একজন যাচ্ছেন, উনিও সম্ভবত মাছের খোঁজেই আছেন। খুবই শুনশান এলাকা, আমরা এসে দারুণ উপভোগ করছি। এখানে দারুণ একটা পরিবেশ এখানে দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে।